আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে হচ্ছে আমরা 26 তারিখে অনুষ্ঠিত 2018 সালের প্রাইমারি তৃতীয় ধাপের গণিতাংশ ব্যাখ্যা সহ সমাধান করব। আমাদের টার্গেট হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন একদম ব্যাখ্যা সহ আপনাদেরকে সমাধান করে দিয়ে দেওয়া। ইতিমধ্যে হচ্ছে আমরা প্রায় 7টা থেকে 8টা পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করে দিয়েছি, ঠিক আছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আরেকটা কথা আপনাদের জন্য, যারা হচ্ছে আপনারা প্রাইমারির জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, খাদ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে আমাদের একটা সুপার শর্ট সাজেশন আছে। যারা হচ্ছে আগে আমাদের সাজেশন ফলো করেছেন আপনারা জানেন আমাদের সাজেশনটা কতটা গুছানো হয়ে থাকে, স্পেশালি হচ্ছে ম্যাথটা। কারণ হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ নিয়ে ভয় থাকে। আমরা ম্যাথটা সাজিয়েছি হচ্ছে টাইপ ভিত্তিক দিয়ে এবং হচ্ছে শর্টকাট দিয়ে, এমনভাবে আমরা সাজিয়েছি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে। আপনি যত দুর্বল স্টুডেন্টই হন না কেন, আপনি যদি একটু হচ্ছে যে গুছানো জিনিসটা একটু পড়া শুরু করে দেন, দেখবেন যে আপনি সব বুঝতেছেন। আরেকটা কথা, পড়া যদি গুছানো হয় দেখবেন যে পড়তে ভালো লাগে। যখন দেখবেন যে একটা কথা, একটা জিনিস আপনি পড়তেছেন, বুঝতেছেন, মাথায় ঢুকতেছে, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা এনজয় কাজ করবে, পড়তে ইচ্ছা করবে, বুঝতে পারছেন। আমি শুধু এতটুকুই বলবো, যারা হচ্ছে শেষ সময়ে অল্প সময় পড়ে মানে অল্প প্রস্তুতিতে ভালো একটা রেজাল্ট করতে চান, আপনাদের জন্য আমাদের সাজেশন অত্যন্ত ভূমিকা পালন করবে। আর আমরা কিন্তু সাজেশনের পিডিএফ দিচ্ছি মাত্র 100 টাকা। আপনারা আমাদের পেজে ইনবক্স করলেই আমাদের সাপোর্ট টিম আছে, ওইখান থেকে হচ্ছে সাজেশনটা দিয়ে দেবে। আবারও বলছি, আমরা পিডিএফ দিচ্ছি, ঠিক আছে, সাজেশনের পিডিএফ দিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা শুরু করি। ওকে, এই যে এই টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু প্রাইমারিতে প্রচুর রিপিট হয়। বলছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সময়ের গড় কত? খুবই সিম্পল, শুরু আর হচ্ছে শেষ। হ্যাঁ, শুরুটা আর শেষটা এই দুইটা ভ্যালু যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে হচ্ছে গড়টা চলে আসবে আপনার। তাহলে গড় কত আসবে? 100 ডিভাইডেড বাই 2 কত আসবে? 50। এটাই হচ্ছে আনসার। যারা বোঝেন না আমি আবারও বলছি, যদি হচ্ছে এই টাইপের প্রশ্ন আসে, বলতে পারে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। বের করার নিয়ম হচ্ছে এই শুরুর সংখ্যা আর শেষ সংখ্যা দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে হচ্ছে সংখ্যাগুলোর গড় চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু ভাই প্রাইমারিতে প্রচুর রিপিট হয়, ঠিক আছে। ভগ্নাংশের লসাগু বা হচ্ছে গসাগু, আমি শর্টকাট মেথডটা বলে দিচ্ছি। যদি আপনাকে গসাগুর কথা বলে, যদি আপনাকে গসাগুর কথা বলে, গসাগু ভগ্নাংশের গসাগু বের করার নিয়ম হচ্ছে, আপনি হচ্ছে একটু ভেঙে ভালো করে বলেই দিই, অনেকে হয়তো বুঝবেন না। ভগ্নাংশের গসাগু বের করার সূত্র হচ্ছে, উপরে যেগুলো এগুলোকে আমরা কি বলি? লব। লবগুলোর গসাগু বের করবেন আর হরগুলোর লসাগু বের করবেন। এটা হচ্ছে ফর্মুলা, মনে থাকবে। যদি আপনার কাছে গসাগু জানতে চাই, মনে রাখবেন যেটা জানতে চাইবে এটা উপরে হবে, বুঝতে পারছেন? লবগুলার লসাগু, হরগুলার গসাগু। আর যদি লসাগু বের করতে বলে, তাহলে লবগুলার লসাগু হবে, হরগুলার গসাগু হবে। মানে মনে রাখবেন যেইটা আপনাকে বের করতে বলবে এটা উপরে হবে। এখানে গসাগু বের করতে বলছে, গসাগু উপরে, লসাগু নিচে। আর যদি লসাগু বের করতে বলে, লসাগু উপরে হবে, গসাগু নিচে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার আপনি ভ্যালুগুলো বসায় দেন। দেখেন তো 3, 4, 5 তাদের গসাগু কত? 3, 4, 5 কমন কোনো কিছু নাই, তার মানে হবে হচ্ছে 1। গসাগু কত হবে? 1। আর 4, 5, 6 এদের গসাগু কত? 4, 5, 6 এদের লসাগু কত দেখেন তো? 2, 5, 3। আর কি কিছু দেওয়া যায় না? কিন্তু এখানে 4, 4, 5, 20, 3, 20, 60, তার মানে লসাগু হচ্ছে কত? 60। আমি আবারও বলি যারা বুঝেন নাই, আপনি যেটা করবেন এইটা হচ্ছে আপনার হরগুলা, এই 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 লবগুলার কী করবেন? আপনি গসাগু বের করবেন। এগুলো হচ্ছে আপনার লব, লবগুলার গসাগু বের করবেন আর হরগুলার লসাগু বের করবেন, ঠিক আছে। এই লবগুলার যদি গসাগু বের করেন আপনার রেজাল্ট আসবে 1, আর হরগুলার যদি লসাগু বের করেন আপনার রেজাল্ট আসবে হচ্ছে 60। তার মানে আনসার কত হবে? 1/60। ফর্মুলাটা মনে রাখবেন, ঠিক আছে। ফর্মুলাটা মনে রাখবেন, ফর্মুলাটা মনে রাখবেন। ফর্মুলা কি? ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ফর্মুলা হচ্ছে লবগুলার গসাগু ডিভাইডেড বাই হরগুলার লসাগু। লসাগু। দেখেন পরেরটা, এই টাইপের প্রশ্ন প্রাইমারিতে কম আসে বাট বিসিএসে আসে। আমি শর্টকাট টেকনিক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। বলছে 6558 এটা একটা সংখ্যা, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আগে আমি হচ্ছে এটার পূর্ণবর্গ বের করি, দেখবো তার সাথে কত যোগ করলে, কাছাকাছি একটা ভ্যালুতে যাবো, তার সাথে কত যোগ করলে আমরা একটা পূর্ণবর্গ পাবো, তাহলে আমরা এটা পেয়ে যাব। আমরা হচ্ছে বড় সংখ্যার বর্গ কেমনে করি? জোর নিই, 2টা করে নিই, তাই না? 2টা করে অঙ্ক নিই, জোর বানাই। এবার এই প্রথম জোরকে দেখতে হবে কোন সংখ্যার বর্গ, কোন সংখ্যার বর্গের কাছাকাছি ভ্যালু হচ্ছে এটা, ওই সংখ্যাটা নিতে হবে। কোন সংখ্যার বর্গ? দেখেন 5কে বর্গ করলে 25, 25-এর কাছাকাছি না। তাহলে 6কে বর্গ করবো 36, কাছাকাছি না। 7, 7, 49 কাছাকাছি না। 8,
64 এটা হচ্ছে কাছাকাছি, তার মানে কত হবে 8 দিয়ে যদি ভাগ করে কত হবে 8 8 64, ভাগ না মানে হচ্ছে স্কোয়ার, যেমন একটা সংখ্যার বর্গ নিতে হবে, এমন একটা সংখ্যার বর্গ নিতে হবে যে বর্গটা এই ভ্যালুটার কাছাকাছি হবে, তাই না? ওকে, এবার হচ্ছে বিয়োগ করেন, 65 থেকে 64 চলে গেলে থাকবে 1, এবার কেটে এই জোড়া সংখ্যাটা বসাবেন, একটা বসানো যাবে না, জোড়া সংখ্যা বসাতে হবে 158। এবার এইখানে যত লিখবেন তার ডাবল লিখবেন, এখানে কত লিখছি 8, 8-এর ডাবল কত 16। এবার দেখেন এইখানে কত বসালে এই ভ্যালুটার কাছাকাছি হবে। এখানে যদি 1 বসান, আপনি 1 বসায় চেক দেবেন, 2 বসায় চেক দেবেন, 3 বসায় চেক দেবেন, আমি 1 বসায় দেখলাম যে ভ্যালুটার কাছাকাছি চলে আসছে, তার মানে 161কে কত হইতেছে 161, তাই না? কত থাকতেছে -3। তার মানে যদি আমার এখানে যদি -3 থাকতো, এই যে -3 ভ্যালুটা আমার অতিরিক্ত আসছে, এই 65,558 সাথে যদি আমার 3 যোগ থাকতো তাহলে আমার এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ হইতো। মানে আমি এখানে রেজাল্ট কত পাইছি 81। আপনি যদি হচ্ছে 81 স্কোয়ার রেজাল্ট বের করেন তাহলে দেখবেন যে রেজাল্ট আসবে হচ্ছে 65,661। মানে আপনি যদি 65,558 সাথে যদি 3 যোগ করেন তাহলে এই জিনিসটা পূর্ণবর্গ হবে, তখন সংখ্যাটা আসবে হচ্ছে 65,661। এখন কেমনে বুঝলাম 3 যোগ করতে হবে, এখানে যেহেতু 3 মাইনাস আসছে, তার মানে আপনি যদি 3 যোগ করতেন তাহলে রেজাল্টটা পূর্ণবর্গ হইতো, তাহলে আনসার হইতে হচ্ছে 3। অনেকে আবার ভুল করে -3 লাগায়েন না, ঠিক আছে? দেখেন এটা বলছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নলকে 3:7:10 অনুপাত টুকরা করা হয়েছে, ছোট টুকরাটা কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা মনে করেন একটা নল, এটা দৈর্ঘ্য কত মিটার 60 মিটার, এটাকে টুকরা করছেন কত 3:7:10, এটা মনে করেন 3, এটা মনে করেন 7, বেশি হয়ে যায়, এটা মনে করেন 7, এটা মনে করেন 10, এটা মনে করেন 3, এটা মনে করেন 10, এটা মনে করেন এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, আর এটা মনে করেন 10, ঠিক আছে? এখন আমাকে বলছে যে এতটুকু দৈর্ঘ্য কত, আমার কিন্তু অনুপাত দেওয়া আছে, ডিরেক্ট ভ্যালু দেওয়া নাই, তাহলে আমি একটা ভ্যালু ধরে নিই 3x, আর এটা 7x, এটা হচ্ছে 10x, এটা সমান হচ্ছে 60। এখান থেকে আপনি x এর ভ্যালু বের করে ফেলেন, কত হবে 10 10 20, 20x ইকুয়াল হচ্ছে 60, তাহলে x এর ভ্যালু কত পাবেন 3 পাবেন। তাহলে এখানে আমাকে কি বলছে, ছোট টুকরাটা বলছে। ছোট টুকরা কোনটা? এইটা হচ্ছে আমার ছোট টুকরা, তাই না? তাহলে এই 3 এর সাথে এই x এর ভ্যালু গুণ করে দিলে কি আমার আনসারটা চলে আসবে, তার মানে ছোট টুকরাটার ভ্যালু হচ্ছে 9। বুঝতে পারছেন? ছোট টুকরাটার ভ্যালু 9। যদি আপনাকে বলতো বড় টুকরার ভ্যালু কত, তাহলে এই 10 এর সাথে 3 গুণ করতাম, তাহলে বড় টুকরার ভ্যালু কত হইতো 3 10 30, আর মাঝারি টুকরার ভ্যালু কত হইতো 3 7 21। এই হচ্ছে টোটাল 60। এই যে আপনি যদি হচ্ছে এই যে ছোট টুকরা হচ্ছে 9, মাঝারি টুকরা হচ্ছে 21, বড় টুকরা হচ্ছে 30, আপনি যদি এই 3টা ভ্যালু যোগ করেন তাহলে দেখবেন যে 60 পাবেন, টোটালটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রাইমারিতে প্রচুর রিপিট হয়। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আপনি যদি একটু বুদ্ধিমান হন খুব সহজে উত্তর করে ফেলতে পারবেন। এটার জন্য আপনার ম্যাথের এত নলেজ দরকার নেই। একটু ভালো করে দেখেন কি বলছে, x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল হচ্ছে 0। আমাকে বলছে x স্কোয়ারের মান কত। ভালো কথা, প্রথমে আমরা x এর মান বের করব, x এর মান বের করতে পারলে আমরা x স্কোয়ারের মানও বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, দেখেন এখানে x ইনভার্স যেভাবে আছে রেখে দেন, মাইনাস 0.001 এই পাশে চলে আসলে হবে প্লাস 0.001, তাই না? ফাইন, x ইনভার্স 3, 0.001কে কী লেখা যায় 1/1000 লেখা যায় না? আবার 1000কে ভেঙে কী লেখা যায় 10 কিউব। এই 10 কিউবকে যে 1/10 কিউবকে সূচকের নামে কী লেখা যায় 10 ইনভার্স 3 কেমন লেখা যায় ভাই? এই যে 1/x⁴n, এটা সমান আমরা কি জানি x ইনভার্স n। জাস্ট এই জিনিসটা কাজে লাগাবেন এখানে, ঠিক আছে? এবার আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা জানি সূচকে যদি বেজ ইকুয়াল বেজ হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, অথবা যদি পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় তাহলে বেজ ইকুয়াল বেজ। একটু খেয়াল করে দেখেন, দুইটার পাওয়ার সেম, এখানেও পাওয়ার -3, এখানেও পাওয়ার -3। আমরা জানি যদি পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় তাহলে আমরা লিখতে পারি বেজ ইকুয়াল বেজ। এখানে বেজ x, এখানে বেজ হচ্ছে 10, তার মানে আমরা লিখতে পারি x ইকুয়াল 10। তাহলে x ইকুয়াল যদি 10 হয় তাহলে x স্কোয়ার ইকুয়াল কত হবে 100, তার মানে আনসার কত হবে 100। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? খুবই সহজ, তাই না? আমি সূত্রটা আবারও বলছি, মনে রাখবেন, যদি বেজ ইকুয়াল বেজ হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, আর যদি পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় তাহলে বেজ ইকুয়াল বেজ। এই যে দেখেন পাওয়ার, এই পাওয়ার সমান, তাহলে আমি বেজ ইকুয়াল বেজ বলতে পারি। এখানে বেজ x, এখানে বেজ হচ্ছে 10। ক্লিয়ার? নেক্সট, এই উৎপাদকটা আশা করছি সবাই পারবেন, খুবই নর্মাল একটা উৎপাদক, তাই না? কি বলছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আমরা উৎপাদক কেমনে করি? মিডিল ফ্যাক্টর আমরা এমনভাবে ভাঙবো যেন হচ্ছে এই 2কে আমরা এমনভাবে ভাঙবো যেন প্লাস মাইনাস করলে মাঝেরটা মিলে যায়, তাই না? তো 2কে ভাঙে কী লেখা যায় 2 2, তাই না? এই তো হয়ে গেল। এবার দেখেন তো কি কমন যায়, x কমন যায়, তাহলে কি লেখা যায় x - 2, এখানে -1 কমন হলে x - 2। হোলটা থেকে কি কমন যায়, হোলটা থেকে x - 2 কমন যায়, এখানে থাকবে x আর এখানে থাকবে -1।
তাহলে আপনার উৎপাদক কী আসতেছে x - 2 x - 1, এখানে কি আছে x - 1, এটাই হচ্ছে একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে x - 2। আমরা দুইটা উৎপাদক পাইছি, বাট এখানে একটা দেওয়া, একটাই হচ্ছে আনসার। দেখেন এই টাইপের প্রশ্ন এমন কোনো প্রাইমারি পরীক্ষা নেই আপনি যদি দেখেন যে একটা রিপিট হচ্ছে না, বিলিয়ন থেকে, মিলিয়ন থেকে, কোটি থেকে, কিলোমিটার, মিলিমিটার এই টাইপের আসে, তো ইউনিটগুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। এখানে কি বলছে 1 মিলিমিটার, 1 কিলোমিটারের কত অংশ? আগে জানতে হবে কিলোমিটার কি মিলিমিটার কি। কিলোমিটার মানে হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য, আর মিলিমিটার মানে হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেট করেন, আপনার আনসার চলে আসবে। আমি আবারও বলছি, কিলোমিটার মানে হচ্ছে 1 দিয়ে 3টা শূন্য, মানে 10 কিউব, আর মিলিমিটার মানে হচ্ছে 10⁻6, 1 দিয়ে 6টা শূন্য, ঠিক আছে। এটা হচ্ছে কিলোমিটার আর এটা হচ্ছে মিলিমিটার, বুঝতে পারছেন। মিলিমিটার মানে হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য, কিলোমিটার মানে 1 দিয়ে 3টা শূন্য, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেট করেন, 3 শূন্য 3 শূন্য কাটা, তাহলে কি থাকবে 1/1000। 1/1000 হচ্ছে আমার আনসার, 1/1000 হচ্ছে আমার আনসার, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে, রেল লাইনের পাশে একটা তাল গাছ আছে, ভালো কথা। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটা ট্রেন কত সময়ে তাল গাছটা অতিক্রম করবে? একটু চিন্তা করেন, আপনি রেল লাইনের পাশে বসে আছেন, ঠিক আছে, আপনি রেল লাইনের পাশে বসে আছেন, ঠিক আছে, একটা ট্রেন আসতেছে। প্রশ্ন করছে আমাকে, ট্রেনটা আসতেছে হচ্ছে ঘন্টায় 45 কিলোমিটার বেগে, মানে 45 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। এখন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, তাহলে আপনাকে অতিক্রম করতে কতটুকু সময় লাগবে ট্রেনটা, ঠিক আছে। আপনি মনে করেন ট্রেনের ধারে বসে আছেন, ট্রেন যাচ্ছে, কত গতিতে যাচ্ছে? এত গতিতে। ট্রেনের দৈর্ঘ্য কত? এত। তাহলে ট্রেনটা আপনাকে ক্রস করতে কতটুকু সময় লাগবে? আপনার কাছে সময় জানতে চাইছে। এখানে আমরা ফিজিক্সের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা ফিজিক্সে বেগ সমান জানি হচ্ছে সরণ বাই সময়, মানে সরণের হারকে বেগ বলে, ঠিক আছে। আমরা জানি b = s/t, কিন্তু আমাকে কী বের করতে বলছে? সময় বের করতে বলছে। কত সময়? সময় মানে t বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা t সমান লিখতে পারি হচ্ছে s/b। এখানে s কি? সরণ। সরণ কত? দূরত্ব। দূরত্ব কত? 150 মিটার। আর ব্যাগ কত? ব্যাগ হচ্ছে ঘন্টায় 45 কিলোমিটার, মানে 45 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ভাই দূরত্ব দেওয়া আছে মিটারে, আবার সময়ের এককও দেওয়া আছে সেকেন্ডে। তার মানে এটাকে ভেঙে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনার নিয়ম হচ্ছে 1000 দিয়ে গুণ করা আর 3600 দিয়ে ভাগ করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ব্যাগ। তাহলে এখন ভ্যালুগুলো বসায় দেন। এস মানে সরণ। সরণ কত? 150। আর ব্যাগ কত? ব্যাগ হচ্ছে 45 × 1000 ডিভাইডেড বাই 3600। 3600 যদি গুণন দিয়ে উল্টায় দেন তাহলে এটা উপরে চলে যাবে, তাই না? এবার ক্যালকুলেট করেন, 2 শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে উপরে কত থাকতেছে? 15 × 36, নিচে থাকতেছে হচ্ছে 45। এটাকে ক্যালকুলেট করবেন, যত আসবে তত আনসার। 15 × 36 ডিভাইডেড বাই 45, এটা সম্ভবত 12 সেকেন্ড আসবে, ঠিক আছে। নেক্সট দেখেন, বলছে একটা সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 16 হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? যেহেতু ভাই বলছে ত্রিভুজটা সমবাহু, তার মানে কি 3টা বাহু সমান হবে। যদি ত্রিভুজটা সমবাহু হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে √3/4 তাই না? যদি ত্রিভুজটা সমবাহু হয়। এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য এখানে বসায় দেন। এক বাহুর দৈর্ঘ্য কত? 16। ফাইন। এবার এটাকে ক্যালকুলেট করলে যত আসবে তত আনসার। এটাকে ক্যালকুলেট করলে খুব সম্ভবত আসবে হচ্ছে, এখন তো কত আসে? √3/4, 16 দুইবার গুণ দিলে হবে হচ্ছে 256। 4 256কে বাংলা হবে হচ্ছে 64, সরি 64, 4 64 256। 64-র সাথে √3 গুণ দিলে কত হবে? 64√3। এটা হচ্ছে আমার আনসার। এখানে যেহেতু আনসার নাই, তার মানে আনসার কী হবে? কোনোটিই না, ঠিক আছে। আনসারটা কত হবে? আনসারটা হবে হচ্ছে 64√3। বুঝতে পারছেন? মনে রাখবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4। সমবাহু ত্রিভুজে 3টা বাহু সমান হবে, তাহলে একটা বাহু 16 মিটার, ঠিক আছে। তার মানে আপনি এর ভ্যালু 16 বসায় দেবেন। নেক্সট, এইটা সবাই পারবেন, বীজগণিতের খুবই নর্মাল একটা ম্যাথ। বলছে x + 3y = যদি 40 হয়, তাহলে আবার বলছে y = যদি 3x হয়, তাহলে আমাকে বলছে y এর মান কত। তাহলে y এর মানটা প্রথমে আপনি এখানে বসায় দেন। y এর মান যদি এখানে বসান 3x, তাহলে আপনি এখান থেকে x এর ভ্যালু কত আসতেছে দেখেন তো। 9x = হচ্ছে 40, বা 10x = হচ্ছে 40, বা x = কত আসতেছে? 4। x এর মান কত পাইছেন? 4। এবার তাহলে x এর মান এখানে বসায় দেন। 3 × 4 কত আসবে? 12। তার মানে y এর ভ্যালু কত আসতেছে? 12। খুবই সহজ, তাই না? দেখেন পরেরটা, এটা বলছে 15 জনের কোনো কাজের অর্ধেক করতে পারে 20 দিন লাগে। 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে। ভালো করে পড়েন।
আপনার ম্যাথে এক্সপার্ট হইতে হবে না এই টাইপের অঙ্ক করতে গেলে, ঐকিক নিয়মের অঙ্কগুলো একটু বুদ্ধি খাটালে উত্তর করতে পারবেন। 15 জনের কোনো কাজ অর্ধেক করতে 20 দিন লাগে, কত দিনে 20 জন লোক ওই কাজটা করতে পারবে? দেখেন আমাকে কিন্তু এইখানে একটু যে জিনিসটা বুঝতে হবে, এইখানে বলছে অর্ধেক আর আমাকে বের করতে হবে সম্পূর্ণ অর্জন। তাহলে আমি আগে প্রথমে সম্পূর্ণ অর্জন বের করে নিন, প্রশ্নটা ভালো করে পড়েন যে 15 জন যদি একটা কাজ অর্ধেক করে তাহলে তার সময় লাগে হচ্ছে 20 দিন। তাহলে 15 জনই যদি ওই কাজটা সম্পূর্ণ করে তাহলে সময় কত লাগবে? 40 দিন, তাই না বলেন? তাই না বলেন? একটা কাজের অর্ধেক করেন 15 জনে 20 দিনে, আবার মানুষ কিন্তু একই, মানুষ কমতেছে না, আবার এই 15 জনে এই কাজটা ফুল করবেন তাহলে কয়দিন লাগবে? 40 দিন লাগবে। অর্ধেক করলে যদি 20 দিন লাগে, সম্পূর্ণ করলে অবশ্যই 40 দিন লাগবে, এটাই লিখছি। তাহলে 15 জনে যদি এই কাজটা সম্পূর্ণ করতে 40 দিন লাগে, তাহলে একজনের ওই কাজটা সম্পূর্ণ করতে কত লাগবে? 40 × 15। এ ভাই আমরা তো হচ্ছে কমের জন্য ভাগ করি, ভাই কমের জন্য ভাগ না, এখানে বেশি হচ্ছে। দেখেন আপনি যদি একটা কাজ 15 জনে করেন সময় লাগে 40 দিন, যদি একজনে করেন সময় আরও বেশি লাগবে, বেশি হইলে গুণ, একজনে করলে সময় বেশি লাগবে। আমাকে বলছে ওই কাজটা 20 জনে কত দিনে করবে, তাহলে 20 জনের জন্য কম হবে, কম হলে কি হবে? ভাগ, তাহলে এখানে 20 দিয়ে ভাগ করে দেন, এটাই হচ্ছে আপনার আনসার। 20 দুগুণে 40, 15 দুগুণে 30, তার মানে আপনার সময় লাগবে হচ্ছে 30 দিন। বুঝতে পারছেন? যদি ওই কাজ সম্পূর্ণ কাজ 20 জন লোকে করেন তাহলে আপনার সময় লাগবে 30 দিন। এটাও খুবই সুন্দর একটা প্রশ্ন, বলছে 612 টাকা একটা ব্যাগ বিক্রি করে 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? আমি শর্টকাটটা বলে দিচ্ছি। দেখেন আপনি যদি 15 টাকা 15% ক্ষতিতে বিক্রি করেন, মানে 100 টাকার মধ্যে আপনি 15 টাকা ক্ষতিতে বিক্রি করতেছেন, তার মানে কত টাকা? 85 টাকা। আর 100 টাকার মধ্যে যদি আপনি 10% লাভে বিক্রি করেন তার মানে কত টাকা? 110 টাকা। তার মানে আপনি বলবেন যে 85 টাকায় বিক্রি করেন কত? 612, 1 টাকায় কত? আর আপনাকে বের করতে হবে কত লাভ? 110 টাকার জন্য কত, তাই না? 110-এর জন্য কত? এই তো আনসার হয়ে গেল, এই তো আনসার হয়ে গেল। এগুলোর জন্য এত বেশি ম্যাথের এক্সপার্ট হতে হয় না, একটু বুদ্ধি খাটালে আনসার করা যায়। এবার এটাকে ক্যালকুলেট করবেন, যত আনসার খুব সম্ভবত 792 আসবে ক্যালকুলেট করলে। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে? শর্টকাটে করে ফেলবেন। প্রথমে হচ্ছে এই 3টার লসাগু বের করবেন, ঠিক আছে? লসাগু বের করলে যে রেজাল্ট আসবে তার সাথে 1 যোগ করে দেবেন। যেহেতু বলছে 1 বিয়োগ করলে এই লসাগুর সাথে 1 যোগ করে দেবেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাবে। 3 দিয়ে যদি ভাগ করেন 3 তিরিকে 9, 11, 11 থেকে যাবে, 3 5 15, আর কি ভাগ যায় না, তাহলে কত হবে? 3 তিরিকে 9, 9 11 99, 99 × 5 কত আসে? 5 9 45, 5 9 45, কী করতেছি আমি, কী করতেছে? 3 তারিখে 9, 3 5 15, তো 12, সরি এটা 12, আমি এখানে 11 লিখছি, সরি এটা 12 হবে, ঠিক আছে? এটা 12 হবে। 3 দিয়ে যদি ভাগ করেন 3 তারিখে 9, 3 4 12, 3 5 15, এবার গুণ করেন 3 তারিখে 9, 4 9 36, 5 36-এ কত হবে? 180, তাই না? 5 36 আপনি গুণ করে দেখেন 5 36-এ কত আসবে? 5 36 শূন্য হাতের আছে 3, 3 5 15 আর 3 18, 180। তাহলে যদি আমাকে বলছে 1 বিয়োগ করলে তাহলে এটার সাথে 1 যোগ করে দিন, তাহলে আপনার আনসারটা চলে আসবে। আনসার কত আসবে? 181। বুঝতে পারছেন? আমি আবারও বলছি, আপনার প্রথমে হচ্ছে এগুলোর লসাগু বের করবেন, তার সাথে 1 যোগ করে দেবেন। যেহেতু আপনাকে বলছিল 1 বিয়োগ করতে, ঠিক আছে? তাহলে আপনি নিঃশেষে বিভাজ্যটা পেয়ে যাবেন। এই যে এটার একটা আমি শর্টকাট দিয়ে করাবো, এই অঙ্কটা আমি হচ্ছে ব্রিফ একদম ব্যাখ্যা সহ করাই দেবো। বুঝতে পারছেন? প্রথমে শর্টকাট দিয়ে করাবো। বলছে কোনো পরীক্ষায় 52% ইংরেজিতে, 42% গণিতে ফেল করলো, যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে? এটা আমাকে বের করতে হবে। প্রশ্নটা বুঝতে পারছেন? শর্টকাটটা দেখেন, শর্টকাটটা হচ্ছে এই 52, মানে ইংরেজিতে যতজন ফেল করছে আর গণিতে যতজন ফেল করছে এগুলো বিয়োগ করে উভয় বিষয়ে যতজন ফেল করছে এটা বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার কতজন ফেল করছে শতকরা এটা বের হয়ে যাবে। তাহলে শতকরা কতজন ফেল করছে এটাকে ক্যালকুলেট করেন, কত আসবে? 52 42 যোগ করলে কত হবে? 2 2 4 94 মাইনাস 17 বিয়োগ করলে কত আসবে? 77। তাহলে 77% ফেল করছে, এটা হচ্ছে আমার ফেইলের হার। উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 77%, কিন্তু আমাকে ফেলটা বের করতে বলে নাই, পাসটা বের করতে বলছে। তাহলে আপনি 100 থেকে 77 বাদ দিয়ে দেন, তাহলে আপনার পাসটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনার আনসার হবে 23। এটা হচ্ছে আপনার শর্টকাট।
এটা হচ্ছে আপনার শর্টকাট। এখন আপনাকে যদি ব্যাখ্যা সব বুঝাই দিতে চাই, ব্যাখ্যাটা কীরকম হবে দেখেন। মনে করেন এইটা হচ্ছে ইংরেজিতে ফেল, আর এইটা মনে করেন হচ্ছে গণিতে ফেল। এটা হচ্ছে ইংরেজিতে আর এটা হচ্ছে গণিতে ফেল। আবার উভয় বিষয়ে ফেল করছে, মানে এই যে দেখেন যে এটা হচ্ছে আমার উভয় বিষয়ে ফেল করছে কত 70%, মানে হচ্ছে ই ইন্টারসেকশন এম, উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে আমার কত পার্সেন্ট 70%। এবার আপনি যদি এটাকে ডিপলি করতে চান দেখেন এই যে এইখানে এতটুকু ফেল, এটা কত পার্সেন্ট 52%। আর এইটা ম্যাথে ফেল করছে 42%, আর উভয় বিষয়ে ফেল করছে 17%। তাহলে আপনার আনসার হচ্ছে এইখানে যত পার্সেন্ট ফেল করছে 52 তো ইংরেজিতে ফেল করছে, আবার উভয় বিষয়ে 17% ফেল করছে, তার মানে 52 থেকে 17 বাদ দেন। চুপ, ম্যাথে ফেল করছে কত 42%, এই 42 থেকে উভয় বিষয়ে ফেল করছে আবার 17%, 17 বাদ দেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তারপরে যে কাজটা করবেন, উভয় বিষয়ে ফেল করছে কতজন দেখেন তো, উভয় বিষয়ে ফেল করছে 17%, এই 17 যোগ করে দেন। এইটা হচ্ছে ভাই আপনার আনসার, এটা হচ্ছে আপনার আনসার। এবার এটাকে ক্যালকুলেট করেন, যত আসবে তত আনসার। এখানে ক্যালকুলেট করলে আসবে যে 77 হচ্ছে উভয় বিষয়ে ফেল, কিন্তু আমাকে বলছে উভয় বিষয়ে পাস। তাহলে 100 জনের মধ্যে 77 জন ফেল করে, পাস করবে কতজন? 100 মানে 77, পাস করবে কতজন? 23 জন। এটা হচ্ছে ভাই ব্রিফ আনসার, বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে আমাদের গণিত অংশের সমাধান 2018 সালে তৃতীয় ধাপের পরীক্ষার। আমরা হচ্ছে এরপরে গোলা হচ্ছে আপনাদেরকে সমাধান করে দেবো, মানে হচ্ছে আমাদের টার্গেট বিগত 10 বছরের প্রশ্ন আপনাদেরকে একদম ফ্রিতে সমাধান করে দেওয়া। শেষবার যেই কথাটা বলতে চাই, আপনারা যারা হচ্ছে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন, খাদ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, যে আপনাদের হতেই হবে এমন যারা আছেন, আমাদের একটা সুন্দর গোছানো শর্ট সাজেশন আছে, চাইলে সাজেশনটা নিয়ে নিতে পারেন। সাজেশন মূল্য মাত্র 100 টাকা, আমরা পিডিএফ দিয়ে থাকি। ঠিক আছে, আপনি শুধু আমাদের পেজে এসএমএস করে বলবেন ভাই আমি প্রাইমারি সাজেশন নিতে চাই, বা খাদ্যের সাজেশন নিতে চাই, বা হচ্ছে শিক্ষক নিবন্ধনের সাজেশন নিতে চাই, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম দিয়ে দেবে। সাজেশনের কিন্তু আমরা পিডিএফ দিচ্ছি, এবং সাজেশনটা কিন্তু ভাই অত্যন্ত গোছানো, শেষ সময়ে অল্প পরে একটা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের সাজেশনটা খুব বেশি ভূমিকা পালন করবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।